বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আমি প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ। শিক্ষার্থীরা, আমি তোমাদের গত ক্লাসে পদার্থবিজ্ঞানের দ্বিতীয় পত্রের তাড়িত চৌম্বক আবেশ ও পরিবর্তী প্রবাহ এই অধ্যায়ের উপর তৃতীয় ক্লাস নিয়েছিলাম। অর্থাৎ ইতিপূর্বে এই অধ্যায়ের উপর 3টি ক্লাস হয়েছে। আজ আমাদের এই অধ্যায়ের উপর চতুর্থ ক্লাস। তো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, গতদিনে আমি তোমাদের শিখিয়েছিলাম কিভাবে দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের গড় মান নির্ণয় করা যায়। কিভাবে দিক পরিবর্তী প্রবাহের গড় মান নির্ণয় করা যায় সমীকরণটা তোমাদের লিখে দিয়ে আবার আমি মনে করিয়ে দেই। গড় তড়িৎ প্রবাহের মান কেমন ছিল দেখো। গড় তড়িৎ প্রবাহের সমীকরণটা ছিল এরকম, তাই না? দেখো যে আই এভারেজ দিয়ে গড় তড়িৎ প্রবাহ বোঝানো হচ্ছে। এভারেজ গড় তড়িৎ প্রবাহ আই এভারেজ সমান π/2 ইনটু আই নট। এখানে আই নট হচ্ছে গড়, আই নট হচ্ছে পরিবর্তী তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। আই নট হচ্ছে পরিবর্তী তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। তো পরিবর্তী তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান যদি আই নট হয়, তাহলে গড় তড়িৎ প্রবাহ আই এভারেজ সমান π/2 ইনটু আই নট। এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা, তোমরা একটা বিষয় খেয়াল করবে যে আমরা যখন কোন একটা পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ চালাই, তাহলে সেই পরিবাহকে তাপ উৎপন্ন হতে পারে অথবা বিদ্যুৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হতে পারে। তো পরীক্ষা করে দেখা যায় যে যদি আমরা আই এভারেজ অর্থাৎ তড়িৎ প্রবাহের গড় মান দিয়ে যদি আমরা কোন একটা পরিবাহকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের গড় মানকে নিয়ে আমরা যদি হিসাব করি যে ওই পরিবাহকে তড়িৎ প্রবাহের ফলে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে, তাহলে তড়িৎ প্রবাহের সঠিক মান কিন্তু পাওয়া যায় না। আমার কথাটা খেয়াল করো যে কোন একটা পরিবাহকের মধ্য দিয়ে পরিবর্তী তড়িৎ প্রবাহের ফলে সেই পরিবাহকে প্রকৃতপক্ষে কি পরিমাণ তাপ উৎপন্ন হচ্ছে অথবা বিদ্যুৎ শক্তি প্রকৃতপক্ষে কি পরিমাণ অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেটা নির্ণয়ের জন্য যদি আমরা আই এভারেজ অর্থাৎ গড় তড়িৎ প্রবাহের মান দিয়ে যদি আমরা হিসাবটা করি, তাহলে দেখা যায় কি যে সেই শক্তির প্রকৃত মানটা পাওয়া যায় না। তো আমাদের তাহলে জানা দরকার যে পরিবর্তী তড়িৎ প্রবাহের ফলে প্রকৃত যে শক্তির মান সেটা কিভাবে পাওয়া যায়, সেটা আমাদের জানা দরকার। তাহলে আজকে আমরা এটাই জানবো যে পরিবর্তী তড়িৎ প্রবাহ যদি কোনো পরিবাহকের ভিতর দিয়ে চলে, তখন প্রকৃতপক্ষে কি পরিমাণ শক্তি পাওয়া যায়, এটা নিয়ে আমরা আজ আলোচনা করব। তো শিক্ষার্থীরা আসো, আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা কি নির্ণয় করব? পরিবর্তী তড়িৎ প্রবাহের ফলে কার্যকর যে তড়িৎ শক্তি পাওয়া যায় বা কার্যকর যে তড়িৎ ক্ষমতা পাওয়া যায়, সেই তড়িৎ শক্তি বা তড়িৎ ক্ষমতা কিভাবে নির্ণয় করা যায়। তাহলে আমাদের আজকের বিষয় কি? আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে কার্যকর তড়িৎ ক্ষমতা। কার্যকর তড়িৎ ক্ষমতা। তাহলে আমাদের আজকে আলোচনার বিষয় হলো কার্যকর তড়িৎ ক্ষমতা, এটা নির্ণয়। তো আমরা একটা পরিবাহক বিবেচনা করি। ধরা যাক এই পরিবাহকের রোধ হলো আর। আমরা একটা পরিবাহক বিবেচনা করলাম যে এই পরিবাহকের রোধ হলো আর, এবং এই পরিবাহকের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহ চলছে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ, সেই পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ তো পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ আই সমান কি? আই নট সাইন ওমেগা টি। তোমরা এর আগের দিন দেখেছিলে যে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের সমীকরণ হলো এরকম, আই সমান আই নট সাইন ওমেগা টি। এখানে
আই নট হচ্ছে সর্বোচ্চ তড়িৎ প্রবাহ, ওমেগা হচ্ছে তার কৌণিক কম্পাঙ্ক। তাহলে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ হচ্ছে আই নট সাইন ওমেগা টি, আর যে রোধের ভিতর দিয়ে তড়িৎটা প্রবাহিত হচ্ছে সেই রোধের মান হলো আর। তো এই রোধের ভিতর দিয়ে এই পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের ফলে গড়ে কি পরিমাণ তড়িৎ ক্ষমতা পাওয়া যায়, অথবা গড়ে কি পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, সেটার মান আমরা নির্ণয় করব। তো দেখো কিভাবে নির্ণয় করা যায়। তো আমরা জানি P সমান দেখো, তো এখানে গড়ে কার্যকরভাবে যে পরিমাণ তড়িৎ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মানে কার্যকরভাবে যে পরিমাণ তড়িৎ শক্তি বা বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে অথবা অন্য শক্তিতে রূপান্তরিত হচ্ছে, তার মান P সমান 1/T I স্কয়ার R dt। এটা ইন্টিগ্রেশন, যেখানে লিমিটটা হচ্ছে 0 থেকে T। এখন তোমাদের প্রশ্ন মনে হতে পারে যে এখানে 1/T দিয়ে কেন গুণ করলাম। কারণ হলো যে আমরা গড়ে কি পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটা আমরা নির্ণয় করতে চাই। তাহলে এইটা থেকে পাওয়া যাবে মোট তড়িৎ শক্তি, সেটাকে যদি আমরা সময় দিয়ে ভাগ করি তাহলে গড়ে প্রতি একক সময় কি পরিমাণ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেই মানটা আমরা পাবো। সেই জন্য 1/T ইন্টিগ্রেশনের লিমিট হবে 0 থেকে T, আর ইন্টিগ্রেশনটা হবে কিসের, I স্কয়ার R dt, এটা ইন্টিগ্রেশন হবে। তাহলে এই সমীকরণের সাহায্যে আর রোধের কোন পরিবাহকের মধ্য দিয়ে আই তড়িৎ প্রবাহিত হলে গড়ে ওই পরিবাহকে কি পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে সেটার মান আমরা পাবো। তো আমরা এখন এর পরের অংশে যাই। দেখো আমরা আই এর মান বসিয়ে দিই। এখানে আই এর মান আমি আগে লিখেছি আই সমান আই নট সাইন ওমেগা টি। তাহলে মানটা বসিয়ে দিই। আই এর মান হলো আই নট সাইন ওমেগা টি। তো যেহেতু আই স্কয়ার ছিল সবগুলোর উপর স্কয়ার হবে, আই নট স্কয়ার সাইন স্কয়ার ওমেগা টি আর ডিটি। আর লিমিটটা দেখো 0 থেকে টি। তো 0 থেকে টি কেন সেটা আমি আগেও বললাম, আবার বলছি। কারণ হলো যে একটা পূর্ণ চক্রের জন্য সময়টা হচ্ছে তার পর্যায়কালের সমান। তাহলে এখানে সময়টা কি পর্যায়কালের সমান, এই জন্য লিমিট হবে 0 থেকে টি। টি হলো পর্যায়কাল। তো সময় দিয়ে যদি আমরা এই পুরো রাশিটাকে ভাগ করি তাহলে আমরা পাবো গড়ে প্রতি একক সময় কি পরিমাণ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে তার মানটা পাবো। তাহলে আমরা ইন্টিগ্রেশনটা করি। ইন্টিগ্রেশন সম্পর্কে তোমাদের মোটামুটি একটা ধারণা আছে নিশ্চয়ই। তাহলে এখানে দেখো, এখানে টি হলো পরিবর্তনশীল রাশি, তাহলে আই নট স্কয়ার এবং আর বাইরে চলে আসে। তাহলে কি হয় দেখো, আচ্ছা সমীকরণের ভিতরে থাকলো সাইন স্কয়ার ওমেগা টি ডিটি। লিমিট 0 থেকে টি, সমীকরণটা এরকম দাঁড়ালো। তো এখানে দেখো সাইন স্কয়ার ওমেগা টি রয়েছে, সাইন স্কয়ার ওমেগা টি কে সরাসরি ইন্টিগ্রেশন করা যায় না। এই জন্য আমরা একটা কাজ করি যে এই ভিতরে 2 গুণ করি আর নিচে 2 গুণ করি, তাহলে তো সমীকরণটা ঠিকঠাক থাকবে এবং তখন আমরা সহজে ইন্টিগ্রেশন করতে পারবো। তো আমি ডান পাশে লিখছি, তোমরা দ্রুত এই পাশগুলো তুলে ফেলো। আমি এই পাশ লেখা হয়ে গেলে ওই পাশটা মুছে দেবো, তাই তোমরা দ্রুত তুলে ফেলো আমার সঙ্গে সঙ্গে। তাহলে কি হচ্ছে দেখো, আই নট স্কয়ার আর বাই টি ছিল, আমি 2 দিয়ে গুণ করলাম 2t, ভিতরেও 2 দিয়ে গুণ হবে 2 sin স্কয়ার ওমেগা টি ডিটি, যেখানে লিমিটটা হচ্ছে 0 থেকে t। তার সমীকরণটা এরকম দাঁড়ালো i স্কয়ার r বাই 2t, ভিতরে থাকলো 2 sin স্কয়ার ওমেগা টি ডিটি। তো এখানে খেয়াল করে দেখো যে 2 sin স্কয়ার ওমেগা টি, এটাকে আমরা 2 sin স্কয়ার থিটা এরকম ভাবে যদি চিন্তা করি, তো 2 sin স্কয়ার থিটার সূত্র হচ্ছে ত্রিকোণমিতির সূত্র অনুযায়ী 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos প্লাস থিটা। 2 sin স্কয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস cos প্লাস থিটা। এই সূত্র অনুযায়ী যদি আমরা মান বসাই তাহলে কি হয় দেখো, i নট স্কয়ার r বাই 2t ইনটু 1 মাইনাস cos 2 ওমেগা t
ডিটি, লিমিট 0 থেকে টি, এরকম দাঁড়াবে। তো দেখো তোমরা কি এইটুকু বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, তো তোমাদের বাম দিকটা লেখা শেষ হয়ে গেলে আমি বাম দিকটা মুছে ফেলবো, তোমরা বাম দিকটা দ্রুত লিখে ফেলো। স্যার লেখা শেষ। আচ্ছা, তাহলে আমি মুছে ফেলি বাম দিকটা। তাহলে বাম দিকে দেখো, আমি বাকি অংশটা বাম দিকে লিখি। তো এই রাশিটা ইন্টিগ্রেশন করলে কি হয় দেখো, বাইরে ছিল আই নট স্কয়ার আর বাই 2t, বাইরে এটা ছিল। তো এই অংশটা ইন্টিগ্রেশন করলে কি হচ্ছে আমি লিখে দিচ্ছি দেখো, 1 এর ইন্টিগ্রেশন হবে t, যেহেতু এখানে t এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করা হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন হবে t, cos 2 ওমেগা t এটার ইন্টিগ্রেশন হবে sin ওমেগা t, sin 2 ওমেগা t বাই 2 ওমেগা, এটা হলো ইন্টিগ্রেশন। লিমিটটা হবে 0 থেকে t। দেখো ইন্টিগ্রেশনটা বুঝেছো কিনা, আমি ইন্টিগ্রেশনটা তোমাদের একটু ভালো করে দেখে দেই। এখানে খেয়াল করবে, এই যে 1 এর সাথে যদি dt কে গুণ করা হয়, dt এর ইন্টিগ্রেশন কি হয় এটা জানো তোমরা, সেই জন্য এটা t। আচ্ছা, এদিকে দেখো cos, এটাকে যদি আমরা cos থিটা হিসেবে চিন্তা করি, তাহলে cos থিটা ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা, তাহলে cos 2 ওমেগা t এটা ইন্টিগ্রেশন হবে sin 2 ওমেগা t। কিন্তু এখানে কিন্তু 2 ওমেগা t রয়েছে, এই জন্য 2 ওমেগা t আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 2 ওমেগা t ডিফারেন্সিয়েশন হয় কত, 2 ওমেগা t, এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2 ওমেগা, এই 2 ওমেগা টিকে ডিফারেন্সিয়েশন করলে আসে 2 ওমেগা, সেটা এই sin 2 ওমেগা টি এর নিচে আসবে। এই হলো আমাদের ইন্টিগ্রেশন। তাহলে ইন্টিগ্রেশন এরকম দাঁড়ালো। এখন আমরা এই লিমিটটা বসিয়ে দিই, লিমিটটা বসিয়ে দিব, কি হয় দেখো, প্রথমে আমরা আপার লিমিটটা বসাবো, t এর পরিবর্তে ক্যাপিটাল T মাইনাস sin 2 ওমেগা ক্যাপিটাল T বাই 2 ওমেগা। তাহলে এটা হচ্ছে আপার লিমিট বসানো হলো। এবার লোয়ার লিমিট অর্থাৎ 0, এটা আমরা বসাবো। তো এটা বসালে কি হয় দেখো, t এর পরিবর্তে যদি 0 বসাই তাহলে এটা 0 হয়। এই জায়গাতে আবার যদি t এর পরিবর্তে 0 বসাই, আর তাহলে কি হয়ে যায় দেখো, প্লাস sin 2 ওমেগা ইনটু 0 বাই 2 ওমেগা। এটা হলো আমাদের লিমিট। লিমিট বসানোর পর সমীকরণের অবস্থা এরকম দাঁড়ালো। তো লিমিট বসানোটা খেয়াল করবা, যদি কেউ না বুঝতে পারো প্রশ্ন করবা আমাকে, আমি অবশ্যই এটা আবার বুঝিয়ে দেব। এখানে t এর পরিবর্তে আপার লিমিট অর্থাৎ ক্যাপিটাল T পর্যায়কাল এটা বসালাম, এরকম আসলো। এখানেও তাই t এর পরিবর্তে আপার লিমিট মাইনাস, সূত্র অনুযায়ী মাইনাস থাকবে, মাইনাস এই t এর পরিবর্তে 0 বসালাম, সেটা 0, ওই মাইনাস আর এই মাইনাস মিলে এখানে প্লাস হয়ে গেল, t এর পরিবর্তে লোয়ার লিমিট অর্থাৎ 0 বসালাম, এরকম দাঁড়ালো। এটুকু বুঝতে পারছো সবাই? এটুকু বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে আমরা এর পরের অংশে যাই। এখানে খেয়াল করে দেখো, তোমাদের আগেও দেখিয়েছিলাম ওমেগা টি সমান 2 পাই, ওমেগা টি সমান 2 পাই। তাহলে এই জায়গায় 2 ওমেগা টি মানে 4 পাই, 2 ওমেগা টি মানে 4 পাই, তো sin 4 পাই এর মান হলো 0, sin 4 পাই এর মান 0, যার কারণে এই অংশটা পুরোটাই 0। আবার দেখো এখানেও 0, sin 0 সমান 0, কাজেই এখানে শুধুমাত্র t থাকে, বাদ বাকি সব বাদ হয়ে যায়। তাহলে এটা হয় কি, i নট স্কয়ার r বাই 2t ইনটু t, এরকম থাকে, বাদ বাকি সবই কিন্তু 0। তো t ক্যান্সেল হয়ে যায়, তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ায়, i নট স্কয়ার r বাই 2 p সমান, অর্থাৎ আমরা সমীকরণটাকে এভাবে লিখতে পারি, p সমান i নট স্কয়ার বাই 2 ইনটু r, এভাবে লিখতে পারি।
তাহলে কার্যকর যে তড়িৎ ক্ষমতা অর্থাৎ কোন একটা পরিবাহকের ভিতর দিয়ে আর রোধের কোন একটা পরিবাহকের ভিতর দিয়ে যদি কোনো পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ চালনা করা হয় তখন ওই পরিবাহকে কার্যকরভাবে যে পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় অথবা তড়িৎ শক্তি অন্য যে কোনো শক্তিতে রূপান্তরিত হয় সেই শক্তির পরিমাণ P সমান I0 স্কয়ার বাই 2 ইনটু R। এটা আমরা পেলাম। আচ্ছা, এখন দেখো যদি আমরা বলি যে কার্যকর তড়িৎ প্রবাহকে যদি আমরা আই ইফেক্টিভ, দেখো এখানে আমি কি লিখেছি ই ডাবল আই ইফেক্টিভ অর্থাৎ কার্যকর তড়িৎ প্রবাহ, সেটাকে যদি আমরা আই ইফেক্টিভ এভাবে প্রকাশ করি তাহলে কার্যকর ক্ষমতা P সমান, তাহলে কার্যকর ক্ষমতা P সমান কি দাঁড়ায়, P এর সূত্র হচ্ছে I স্কয়ার R, ওই সূত্র অনুযায়ী I ইফেক্টিভ স্কয়ার ইনটু R। তাহলে সবাই আমার কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করবে, যদি কোনো পরিবাহকের মধ্য দিয়ে কার্যকর তড়িৎ প্রবাহ I ইফেক্টিভ হয় তাহলে ওই পরিবাহকে যে পরিমাণ তড়িৎ ক্ষমতা পাওয়া যায় অথবা যে পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয় সেই তাপ শক্তির হার P সমান I ইফেক্টিভ স্কয়ার ইনটু R। কিন্তু আমরা এখানে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কার্যকর ক্ষমতা যেটা বের করেছি সেটা হলো P সমান I0 স্কয়ার বাই 2 ইনটু R। তাহলে যদি আমরা এই দুটো সমীকরণকে তুলনা করি আমরা তাহলে বলতে পারি না যে কার্যকর তড়িৎ প্রবাহ I ইফেক্টিভ সমান তাহলে I0 স্কয়ার বাই 2, কার্যকর তড়িৎ প্রবাহ I ইফেক্টিভ এর স্কয়ার সমান হচ্ছে I0 স্কয়ার বাই 2, এই দুটো সমান বলা যায়? এই দুটোকে যদি আমরা তুলনা করি এরকম বলা যায় তো? বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই দুটো যদি সমান বলা যায় এখান থেকে বুঝেছেন তো সবাই? জি স্যার। আচ্ছা, তাহলে কার্যকর তড়িৎ প্রবাহ I ইফেক্টিভ এটাকে উভয় পক্ষকে বর্গমূল করছি তাহলে I0 বাই √2, তাহলে কার্যকর তড়িৎ প্রবাহ হচ্ছে I0 বাই √2। তাহলে আমরা এখানে যেটা পেলাম সেটা হচ্ছে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের ক্ষেত্রে কার্যকর তড়িৎ প্রবাহ I ইফেক্টিভ সেটা আসলে I0 বাই √2। তো তোমাদের আমি আগে বলেছিলাম যে আমরা আগের ক্লাসে গড় তড়িৎ প্রবাহের মান নির্ণয় করেছিলাম, কিন্তু সেটা আসলে গড় তড়িৎ প্রবাহ সেটা আসলে কার্যকর তড়িৎ প্রবাহ না, সেটা কার্যকর তড়িৎ প্রবাহ না। তাহলে কার্যকর তড়িৎ প্রবাহটা কি? কার্যকর তড়িৎ প্রবাহটা হচ্ছে I0 বাই √2। তো এটাকেই আমরা কার্যকর তড়িৎ প্রবাহ বলবো, অর্থাৎ কোন একটা পরিবাহকের ভিতর দিয়ে যখন পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহ চালনা করা হয় কার্যকরভাবে সেখানে আসলে কি পরিমাণ তড়িৎ প্রবাহ পাওয়া যায় সেটার মান হলো I0 বাই √2, যেখানে I0 হচ্ছে তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান। আচ্ছা, এই জন্য এটার আবার একটা অপর নাম রয়েছে, সেটাকে বলা হয় কি বর্গমূলীয় গড় মান। এটাকে বলা হয় তড়িৎ প্রবাহের বর্গমূলীয় গড় মান। এটাকে কার্যকর তড়িৎ প্রবাহও বলা হয় আবার বর্গমূলীয় গড় মানও বলা হয়, সেই জন্য এটাকে এভাবে লেখা হয় IRMS। RMS হচ্ছে বর্গমূলীয় গড় মানের সংক্ষিপ্ত রূপ। তাহলে IRMS সমান I0 বাই √2, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের বর্গমূলীয় গড় মান। তো শিক্ষার্থীরা আমরা দুটো বিষয় জানলাম, দুটো বিষয় খুব ভালো করে মনোযোগ দিয়ে খেয়াল করো। আমরা আগের ক্লাসে জেনেছি সেটা হলো যে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের গড় মান কত সেটা আমরা নির্ণয় করেছি, কিন্তু আমরা পরে দেখলাম যে আসলে গড় তড়িৎ প্রবাহ যেটা আমরা বের করেছিলাম, পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের যে গড় মান বের করেছিলাম সেটা দিয়ে কোন একটা পরিবেশের ভিতর দিয়ে যখন তড়িৎ প্রবাহ চলে কার্যকরভাবে সেখানে কি পরিমাণ তাপ শক্তি বা অন্য শক্তি পাওয়া যায় সেটার সঠিক মান আসলে পাওয়া যায় না। এই জন্যই পরবর্তীতে এটা করা হলো কি যে এই পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের
কার্যকর তড়িৎ প্রবাহ নির্ণয় করার একটা পদ্ধতি নির্ণয় করা হলো। সেই পদ্ধতিতে আমরা দেখলাম যে কার্যকর তড়িৎ প্রবাহটা আসলে I0/√2, অর্থাৎ সর্বোচ্চ তড়িৎ প্রবাহ বাই √2। এটা হচ্ছে কার্যকর তড়িৎ প্রবাহ। এই কার্যকর তড়িৎ প্রবাহের সাহায্যেই আমরা পর্যাবৃত্ত প্রবাহের মাধ্যমে কি পরিমাণ তড়িৎ শক্তি পেতে পারি সেটা আমরা সহজে নির্ণয় করতে পারবো। তাহলে তোমরা এই সমীকরণটা মনে রাখবে। এটাকে আমরা আই ইফেক্টিভ বলি বা IRMS বলি, একই কথা, I0/√2। এই সমীকরণটা তোমরা মনে রাখবে। আর গড় তড়িৎ প্রবাহের যে সমীকরণ শিখেছিলাম সেটাও মনে রাখবে, আগের ক্লাসে যেটা শিখেছিলাম। তো এখানে আমরা আরেকটা বিষয় জানবো, আরেকটা সংজ্ঞা ছোট, এটা আমি মুছে দেই। তো দেখো শিক্ষার্থীরা, আমরা শিখেছিলাম আগের ক্লাসে যে গড় তড়িৎ প্রবাহ I average সমান হচ্ছে π/2 × I0। আর আজ শিখলাম হচ্ছে I effective অথবা IRMS। তো RMS লিখি, IRMS সমান I0/√2। তো এটা আমরা শিখলাম। তো এই যে RMS মান, অর্থাৎ পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের RMS মান এবং পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের এভারেজ মান, এই দুটার একটা অনুপাত আছে। এই দুটার অনুপাত, এটা একটা ধ্রুব সংখ্যা। কিরকম? এই যে IRMS এবং IAverage, এই যে দুটা মান, এই দুটার যে অনুপাত, এটা একটা ধ্রুব সংখ্যা। তো এই যে ধ্রুব সংখ্যা, এটার মান কত সেটা আমরা নির্ণয় করি। এটার মান, RMS এর মান বসিয়ে দেই I0/√2, এভারেজ এর মান বসিয়ে দেই π/2 × I0। তো খেয়াল করে দেখো, উপরে নিচে I0 কাটা যায়, কাটা গিয়ে কি থাকে 1/√2 বাই π/2। তো এটাকে উল্টে গেলে কিভাবে লেখা যায় দেখো, এখানে 1/2√2 উপরে আসে পাই, এরকম আসে। তাহলে π/2√2 এরকম আসে। এটাকে যদি আমরা উল্টে দিই, তো ভাগ করলে দেখবে তোমরা এটার মান হয় 1.11, মোটামুটি এরকম আসে 1.11। এই যে ভাগফলটা, এই ভাগফলটা অর্থাৎ RMS মান এবং এভারেজ মান, এই দুটার যে অনুপাতের ভাগফলটা, এটাকে একটা আলাদা নাম দেওয়া হয়েছে। এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর। এটাকে বলা হয় ফর্ম ফ্যাক্টর, বা বাংলায় বলা হয় আকৃতি গুণাঙ্ক। বাংলায় বলা হচ্ছে কি? আকৃতি গুণাঙ্ক। তাহলে আকৃতি গুণাঙ্ক এরকম একটা রাশি, নতুন রাশি পেলাম আমরা। যদি বলা হয় যে আকৃতি গুণাঙ্ক কাকে বলে, তখন সংখ্যাটা আমরা এভাবে বলতে পারি যে পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের RMS মান এবং এভারেজ মান, এই দুই অনুপাত যে ধ্রুব সংখ্যা, তাকেই বলা হয় আকৃতি গুণাঙ্ক। কি বলবো আমরা, খেয়াল করো, আকৃতি গুণাঙ্ক কাকে বলে? পর্যাবৃত্ত তড়িৎ প্রবাহের RMS মান এবং এভারেজ মান, এই দুইটার অনুপাত যে ধ্রুব সংখ্যা, তাকেই বলা হয় আকৃতি গুণাঙ্ক। আকৃতি গুণাঙ্ক হচ্ছে এটা। তো শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়ের মোটামুটি গুরুত্বপূর্ণ যে সূত্রগুলো, তাদের প্রমাণগুলো, সেগুলো আমরা শিখেছি। আজ আমরা এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে কিভাবে গাণিতিক সমস্যা সমাধান করা যায় সেটা আমরা দেখব। তো আজ আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করব, এবং তোমরা অবশ্যই ভালো করে খেয়াল করবে। কোনো অংশ না বুঝতে পারলে আমাকে অবশ্যই প্রশ্ন করবে। আমি তোমাদের কয়েকটা গাণিতিক সমস্যা দেখাই। এক নম্বর প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার।
আচ্ছা, প্রশ্নটা দেখো, আমি তারপরে মুখে মুখে বলছি। দেখো, একটি স্টেপ আপ ট্রান্সফরমারে 220 ভোল্ট সরবরাহ করে 2 অ্যাম্পিয়ার প্রবাহ 3 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল। মানে 220 ভোল্ট সরবরাহ করে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ পাওয়া গেল। তাহলে আমাদের এখানে খেয়াল করতে হবে যে 220 ভোল্ট সরবরাহ করে 220 ভোল্টটা আসলে কি, মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ নাকি গৌণকুণ্ডলীর ভোল্টেজ, এটা আমাদের বুঝতে হবে। তো যেটা সরবরাহ করা হয় সেটা আমরা কোন কুণ্ডলীতে দেই, মুখ্যকুণ্ডলীতে নাকি গৌণকুণ্ডলীতে, বলো তো? ট্রান্সফরমারে যে ভোল্টেজ মুখ্যটাতে সেটা আমরা কোন কুণ্ডলীতে দেই? স্যার মুখ্যকুণ্ডলীতে। মুখ্যকুণ্ডলীতে। তাহলে 220 ভোল্ট সরবরাহ করা হলো, মানে হচ্ছে যে 220 ভোল্টটা হচ্ছে মুখ্যকুণ্ডলীর ভোল্টেজ। আচ্ছা, আর পাওয়া গেল 3 অ্যাম্পিয়ার। তাহলে পাওয়া গেল 3 অ্যাম্পিয়ার, সেটা কোন কুণ্ডলীর তড়িৎ প্রবাহ, মুখ্যকুণ্ডলীর নাকি গৌণকুণ্ডলীর? স্যার গৌণকুণ্ডলীর। গৌণকুণ্ডলীর তড়িৎ প্রবাহ। আচ্ছা, আরো বলা আছে কি যে এর মুখ্য ও গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত হলো 1:25। মানে মুখ্য আর গৌণকুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে। প্রশ্নগুলো দেখো, আমরা ক খ এগুলাও শিখি। বলা হচ্ছে বর্গমূলীয় গড় মান কাকে বলে? কোন একটা তড়িৎ প্রবাহ অথবা তড়িৎ শক্তি, এটার বর্গমূলীয় গড় মান কাকে বলে? বর্গমূলীয় গড় মান, এই যে আমরা যে সমীকরণটা বের করেছি সেটা কথা বলা হচ্ছে। তাহলে কোন একটা তড়িৎ প্রবাহের বর্গের গড় মানের বর্গমূলকে বর্গমূলীয় গড় মান বলা হয়। সূত্রটা এরকম, বর্গের গড় মানের বর্গমূল, এটাকে বলা হয় বর্গমূলীয় গড় মান। তাহলে সংখ্যাটা থাকতো, কোন একটা পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় বর্গমূলীয় গড় মান। সংখ্যাটা সংক্ষেপে লিখে রাখো, কোন একটা পর্যায়বৃত্ত তড়িৎ প্রবাহের বর্গের গড় মানের বর্গমূলকে বলা হয় বর্গমূলীয় গড় মান। লিখেছো সবাই? আচ্ছা, তাহলে আমরা খ নাম্বারটা লিখি। ক নাম্বার প্রশ্ন হলো, এবার খ নাম্বার লিখি। এখানে বলা হয়েছে যে কোন কোন শর্তে চৌম্বক ক্ষেত্রে স্থাপিত কোন চার্জিত কণার উপর বল প্রয়োগ ক্রিয়া করে না। মানে কোন শর্তে কোন একটা চার্জিত কণার উপরে কোনো বল কাজ করবে না। আচ্ছা, তাহলে আমরা এই বিষয়টা একটু ব্যাখ্যা করি। এটা যদিও আগের অধ্যায়ের প্রশ্ন, তারপরে তোমরা আগের অধ্যায় যেহেতু পড়েছো, চতুর্থ অধ্যায়, এই অধ্যায়ে তোমাদের যেহেতু পড়া হয়েছে, তাহলে এই অধ্যায়ের সূত্রগুলো তোমাদের জানা। আমি শুধু সূত্রটা লিখে দিই, তাহলে তোমাদের মনে পড়বে। কোন একটা চার্জিত কণা, খেয়াল করবে আমার কথা, কোন একটা চার্জিত কণা কোন একটা চৌম্বক ক্ষেত্রের মধ্যে যখন গতিশীল থাকে, তখন ওই চার্জিত কণার উপরে যে বল ক্রিয়া করে সেই বলের সূত্র তো কোন একটা চার্জিত কণা যখন কোন একটা চৌম্বক ক্ষেত্রে গতিশীল থাকে, তখন ওই কণার উপর ক্রিয়াশীল বল এর সূত্র F সমান কিউ ভি বি সাইন থিটা। এই সূত্র অনুযায়ী আমরা ওই কণার উপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে পারি। তো এখানে দেখো, এই বলের মান কখন শূন্য হবে? যদি ওই চার্জিত কণার চার্জের মান শূন্য হয়, তখন বলের মান শূন্য হবে। কখন শূন্য হবে? যদি ওই চার্জিত কণাটার বেগ শূন্য হয়, অর্থাৎ চার্জিত কণাটা যখন স্থির থাকে, তাহলে ওই চার্জিত কণার উপর বলের মানটা শূন্য হবে। এই সমীকরণটা খেয়াল রাখবে, তাহলে তোমরা একটা একটা করে উত্তর দিতে পারবে যে কোন কোন শর্তে চার্জিত কণার উপর ক্রিয়াশীল বলের মান শূন্য হয়। তাহলে চার্জিত কণার উপর বলের মান শূন্য হবে কখন? যদি চার্জিত কণাটার চার্জের মান কিউ এটা যদি শূন্য হয়, তাহলে চার্জিত কণার উপর বলের মান শূন্য হবে। আবার চার্জিত কণাটা যদি স্থির থাকে, অর্থাৎ ভি যদি 0 হয়, তাহলে এর উপর বলের মান শূন্য হবে। আবার চৌম্বক ক্ষেত্র বি, এই চৌম্বক ক্ষেত্রের মান যদি শূন্য হয়, তাহলেও চার্জিত কণার উপর বলের মান শূন্য হবে। আর একটা বিষয় দেখো, সাইন থিটার মান যদি শূন্য হয়, সাইন থিটার মান কখন শূন্য হয়?
যখন থিটা হলো 0 ডিগ্রি অথবা 180 ডিগ্রি। অর্থাৎ কোন একটা চালিত কণা চুম্বক ক্ষেত্রের সাথে যদি 0 ডিগ্রি কোণে অথবা 180 ডিগ্রি কোণে গতিশীল থাকে তাহলে তার উপর ক্রিয়াশীল বলের মান 0 হবে। বুঝতে পেরেছো বিষয়টা? তোমরা বুঝেছো তো বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা অঙ্কটা দেখি, গ নাম্বারটা। তো ট্রান্সফরমারটির মুখ্য কুণ্ডলীর প্রবাহ ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করো। আমরা অঙ্কটা করে ফেলি, গ নাম্বারটা। এখানে কি কি দেওয়া আছে সেগুলোকে আমরা তুলে নিই। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ সেটা হচ্ছে 220 ভোল্ট, গৌণ কুণ্ডলীর প্রবাহ সেটা হলো 3 অ্যাম্পিয়ার। আর বলা আছে কি মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:25, অর্থাৎ এমপি বাই এনএস সমান 1/25। এই কয়েকটা রাশি দেওয়া আছে, কয়েকটা মান। তো এখানে বলা হয়েছে কি যে মুখ্য কুণ্ডলীর প্রবাহ ও গৌণ কুণ্ডলীর ভোল্টেজ। তো আমরা জানি ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস। তো এখানে আমরা এখান থেকে গৌণ কুণ্ডলীর ভোল্টেজটা নির্ণয় করতে পারি। তাহলে ইএস সমান কি লেখা যায়, আমি একবারে সাজিয়ে লিখছি। ইএস সমান লেখা যায় এনএস বাই এনপি ইনটু ইপি। তো এনপি বাই এনএস হচ্ছে 1/25, তাহলে এনএস বাই এনপি হবে 25/1 ইনটু 220 এত ভোল্ট। তো এখানে কি একজন গুণ করো তো কত আসে, কত ভোল্ট আসে এখানে? 25 ইনটু 220 কত আসে? স্যার 5500। 5500। আচ্ছা, তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ পাওয়া গেল। আর একটা বের করতে বলেছে মুখ্য কুণ্ডলীর প্রবাহ। মুখ্য কুণ্ডলীর প্রবাহ, আচ্ছা এটা আমরা কিভাবে নির্ণয় করবো দেখো। আবার আমরা জানি আইপি বাই আইএস সমান এনএস বাই এনপি, বা মুখ্য কুণ্ডলীর প্রবাহ আইপি সমান কি হয়, আইপি সমান এনএস বাই এনপি ইনটু আইএস। তো এনএস বাই এনপি আগের মতন, এনএস বাই এনপি হবে 25/1 ইনটু 3 অ্যাম্পিয়ার, অর্থাৎ 75 অ্যাম্পিয়ার। তাহলে মুখ্য কুণ্ডলীর প্রবাহ হলো 75 অ্যাম্পিয়ার আর গৌণ কুণ্ডলীর ভোল্টেজ হলো 5500 ভোল্ট। এটা হচ্ছে গয়ের উত্তর। এবার আমরা ঘটা দেখি, আমি মুছে দিলাম এই পাঁচটা। লেখা হচ্ছে না সবাই? বাম দিকটা লেখা শেষ সবার? জি স্যার। আচ্ছা, ঘ নাম্বার কি বলেছে দেখো, ট্রান্সফরমারটিতে কি ব্যবস্থা নিলে 220 ভোল্ট পাওয়া যাবে, 20 ভোল্ট পাওয়া যাবে, গাণিতিকভাবে বিশ্লেষণ করো। মানে আমরা ট্রান্সফরমারের মুখ্য কুণ্ডলী আর গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা কি রূপ করলে তখন আমরা সেখান থেকে 20 ভোল্ট পাবো, অর্থাৎ গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট পাওয়া যাবে। তাহলে মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ যা ছিল তাই থাকবে। মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ 220 ভোল্ট এটাই থাকবে, কিন্তু গৌণ কুণ্ডলীর ভোল্টেজ আমরা পেতে যাচ্ছি 20 ভোল্ট। তাহলে গৌণ কুণ্ডলীর ভোল্টেজ 20 ভোল্ট। এইটা যদি আমরা পেতে চাই তখন মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত কেমন হওয়া লাগবে এটাই আমরা বের করতে চাচ্ছি। তাহলে এনপি বাই এনএস এটা কত হবে এটাই আমরা বের করতে চাচ্ছি। তো দেখো আমরা সূত্র জানি কি, এখানে ইপি বাই ইএস সমান এনপি বাই এনএস, বা এনপি বাই এনএস সমান ইপি বাই ইএস। ইপি হলো এখানে 220/20, তাহলে 11
সুতরাং NP অনুপাত NS সমান 11:1। তাহলে কি হলো, যদি আমরা গৌণ কুণ্ডলীতে 20 ভোল্ট পেতে চাই তাহলে মুখ্য কুণ্ডলী ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত আগে যেটা ছিল 1:25 এর পরিবর্তে আমাদের করতে হবে 11:1। যদি আমরা পাক সংখ্যার অনুপাতটা এরকম করি তাহলে আমরা গৌণ কুণ্ডলীতে 20 ভোল্ট পেতে পারি। এটাই জানতে চেয়েছে। তো তোমরা কি বুঝেছো এটা? সবাই কি বুঝেছো এটা? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের আমি একটা হোমওয়ার্ক দেব। তোমরা একটা প্রশ্ন লিখে নিবে, আমি এখানেই দেখাচ্ছি, তোমরা দ্রুত খাতায় লিখে নিবে। এটা তোমাদের পরবর্তী ক্লাসের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ দেখো 2 নম্বর প্রশ্নটা দেখতে পাচ্ছ সবাই? সবাইকে দেখতে পাচ্ছ? হ্যাঁ প্রশ্নটা দেখে নাও। আমি তাও মুখে বলছি, লিখে নাও। একটি 10 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ কেন্দ্র 2.5 কিলোভোল্ট বিভব পার্থক্যে বিদ্যুৎ উৎপন্ন করে। সিস্টেম লস কমাতে দূরবর্তী উপকেন্দ্রে প্রেরণের জন্য একটি আরোহী ট্রান্সফরমারের ব্যবহার করা হয়। পরিবাহী তারের প্রতি কিলোমিটার রোধ 0.03 ওহম। পরিবাহী তারের প্রতি কিলোমিটার রোধ 0.03 ওহম। ক নাম্বার প্রশ্ন, সক্রিয় আবেশ কাকে বলে? খ নাম্বার প্রশ্ন, আবেশহীন কুণ্ডলী তৈরি করা সম্ভব কি? কারণ সহ ব্যাখ্যা করো। গ নাম্বারটা, মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত 1:44 হলে গৌণ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ নির্ণয় করো। আর ঘ নম্বরটা, 100 কিলোমিটার দূরের উপকেন্দ্রে বিদ্যুৎ প্রেরণের ক্ষেত্রে ট্রান্সফরমারটি ব্যবহারে সিস্টেম লস অনেকাংশে কমানো সম্ভব হয়েছে। উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো। সবাই লিখেছো? জি স্যার। আচ্ছা, তাহলে তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। তো আশা করছি তোমরা আজকের ক্লাসটা মনোযোগ দিয়ে শুনেছো এবং যদি শুনে থাকো তাহলে অবশ্যই এই সমস্যাটা সমাধান করতে পারবে। আর এই অধ্যায়ে আমাদের এটাই সর্বশেষ ক্লাস। পরবর্তী ক্লাসে আমরা এর পরবর্তী অধ্যায় অর্থাৎ ষষ্ঠ অধ্যায় শুরু করব। এই দ্বিতীয় পত্রেরই ষষ্ঠ অধ্যায় শুরু করব। ঠিক আছে শিক্ষার্থীরা?